বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি নিয়ে বিসিবির অদ্ভুত এবং উদ্ভট কর্মকাণ্ড চলছে চলছে তো চলছেই। এবার সেটা ক্যাপ্টেন্সি পেরিয়ে ভাইস ক্যাপ্টেন্সিতে চলে এসেছে, এবার সেটা লিডারশিপ গ্রুপের মধ্যে চলে এসেছে। আমাদের ৩ ফরম্যাটের জন্য ৩ জন ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। আমাদের টেস্ট, ওয়ানডে, টি-20তে আলাদা আলাদা ক্যাপ্টেন, যেমন ঠিক তেমনিভাবে টেস্ট, ওয়ানডে, টি-20তে আলাদা আলাদা ভাইস ক্যাপ্টেন। এর মধ্যে আবার দায়িত্বে ওভারল্যাপ করার বিষয়টি সেগুলো রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে ৩ ফরম্যাটের জন্য ৩ জন ভাইস ক্যাপ্টেন ঘোষণা করলো, টেস্টের ভাইস ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, ওয়ানডের ভাইস ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং টি-20-র ভাইস ক্যাপ্টেন সাইফ হাসান, এইটা আসলে কতটা যথাযথ ও যৌক্তিক হলো তা নিয়ে একটু আলোচনাটা করতে চাই। দেখুন, প্রথমত ভাইস ক্যাপ্টেন ঘোষণা করাটা আমি মনে করি ইটস এ মাস্ট। এরকম একটা জায়গা যে বিসিবি এসেছে, যে তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে ডেজিগনেটেড ভাইস ক্যাপ্টেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। যদিও আমি ঠিক নিশ্চিত না যে এই দায়িত্বের মেয়াদকালটা তাদের কতদিনের জন্য, কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও অনেক কিছুর মতো এই জিনিসেও মিডিয়া ফেস করতে চায় না প্রবাবলি, এবং সেই কারণে এইটাকেও তারা একটা প্রেস রিলিজ আকারেই দিয়েছে। সেইখানটাতে কোন ফরম্যাটে কাদের ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে সেইটা তারা বলা হয়েছে, কিন্তু তাদের মেয়াদটা উল্লেখ করা হয় নাই। কিন্তু ক্যাপ্টেনের মেয়াদটা আবার উল্লেখ করা হয়েছে। ধরেন টেস্টে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তার মেয়াদকাল এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল পুরোটা পর্যন্ত 2027 পর্যন্ত, সেইটা উল্লেখ করা হয়েছে, এবং তার ডেপুটি মেহেদী হাসান মিরাজ। এখন মিরাজও কি এই পুরোটা সময় জুড়েই তার ডেপুটিতে মানে ভাইস ক্যাপ্টেন থাকবেন কিনা সেটা আসলে উল্লেখ করা নাই। ওয়ানডেতে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তার দায়িত্ব এই গত জুন মাসে তিনি পেয়েছেন 1 বছরের জন্য, সেইটা উল্লেখ করা হয়েছে প্রেস রিলিজে, কিন্তু তার ভাইস ক্যাপ্টেন যে নাজমুল হোসেন শান্তকে করা হয়েছে সেইটা কি আসলে এই মিরাজের দায়িত্বকালে সময়কালেই কি সময়কাল পর্যন্ত কিনা সেটা উল্লেখ করা নেই। ঠিক তেমনিভাবে টি-20 ক্যাপ্টেন লিটন দাস, যেটা আগামী বছরের টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, সেইখানটাতেই কি আসলে ওই পর্যন্ত এই সাইফ হাসানের ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব কিনা সেটা উল্লেখ করা হয়নি। ভাইস ক্যাপ্টেন্সিটা দেয়াটা আমি বলছিলাম গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তা না হলে অনেক রকম জটিলতার জায়গা তৈরি হতে পারে, যেটা আমরা সর্বশেষ কিছুদিন আগে জাকের আলী অনিকের ক্ষেত্রে দেখেছি, যে আমাদের এশিয়া কাপ চলাকালীন সময় আমাদের নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস ইনজুরিতে পড়ার পর জাকের আলী অনিকের উপরে ক্যাপ্টেন্সিটা চলে আসলো। এটা কিভাবে চলে আসলো আমরা জানি না, যদিও ম্যানেজমেন্টের পক্ষ থেকে তখন বলা হয়েছে বা পরবর্তীতে জাকেরও বলেছেন যে না, আমাকে আগে থেকেই বলা হয়েছিল, কিন্তু এটা এত গোপন রাখার বিষয়টা কি সেটাও আসলে আমি ক্লিয়ার না। সেই জাকের আলী অনেক মনে করেন যে এখন আমরা যেহেতু এভাবে ঘোষণা করা হলো যে সে ক্যাপ্টেন্সি রোলটাতে তিনি আসলে নেই, তাকে আসলে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে ক্যাপ্টেন্সিটা যে তার উপরে বসেছিল, একে তো তার ফর্মহীনতা এবং ক্যাপ্টেন্সির সেই প্রেশার মিলিয়ে জাকের আলী সেইটা আসলে হ্যান্ডেল করতে পারেনি। আমাদের এই লিডারশিপ গ্রুপ থেকে জাকের আলীকে আসলে বাদ দেওয়া হয়েছে। এখন আমি যেটা বলছিলাম যে সমস্যার যে জায়গাগুলোর কথা ক্রিকেট বোর্ডের এই ডিসিশনগুলোর ক্ষেত্রে, সেইটা কোন জায়গায় একটু দেখেন। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তার ভাইস ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তর কাছ থেকেই তো ক্যাপ্টেন্সিটা নিয়ে মিরাজকে দেওয়া হয়েছে, তাহলে ইমিডিয়েট পাস যিনি ক্যাপ্টেন, তাকে ভাইস ক্যাপ্টেন আসলে কিভাবে করা হয়? তিনিই বা এটা কিভাবে রাজি হন? আমার আসলে এটা মাথায় আসে না। মানে শান্তকে যেই পরিস্থিতিতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার একদিন আগে তার কাছ থেকে ওয়ানডে ক্যাপ্টেন্সিটা কেড়ে নেওয়া হয়েছিল, এবং তাকে না জানিয়ে কেড়ে নেওয়া হয়েছিল, ক্রিকেট বোর্ড সেটা পরবর্তীতে অফিসিয়ালি স্বীকার করেছেন। বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, যে এটা প্রফেশনালি করা হয় নাই, শান্তর সাথে যেভাবে তার কাছ থেকে ক্যাপ্টেন্সিটা নেওয়া হয়েছে, সেইটার প্রেক্ষাপটে শান্ত পরবর্তীতে টেস্ট ক্যাপ্টেন্সি পর্যন্ত ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, মাস চারেক পর আবার যখন আমরা টেস্ট খেলতে নেমেছি, বিসিবি তাকে টেস্ট ক্যাপ্টেন্সি করতে রাজি করেছেন, ফলে তিনি ওইটা কন্টিনিউ করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে যিনি মাত্রই ক্যাপ্টেন ছিলেন, তাকে এখন কিভাবে ভাইস ক্যাপ্টেন করা হয়, এবং তিনিই বা সেটা কিভাবে অ্যাকসেপ্ট করেন, এবং ক্যাপ্টেনের টিম একরকম, এখন তিনি ভাইস ক্যাপ্টেনের টিম, মিরাজের সঙ্গে তার এই জায়গাটাতে আসলে রসায়নের জায়গাটা কি হবে, সেটা তো একটা প্রশ্নের জায়গা তৈরি হওয়ারই খুবই স্বাভাবিক না? মানে ইমিডিয়েট পাস্ট ক্যাপ্টেন তারপরেই ভাইস ক্যাপ্টেন হয়ে যায়। আমি আসলে ভাই ওয়ার্ল্ড ক্রিকেটে এই জিনিস দেখেছি বলে এই মুহূর্তে মনে পড়ছে না, থাকতে পারে কোনো উদাহরণ থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে পড়ছে না যে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে কাউকে ভাইস ক্যাপ্টেন করা হলো এবং তিনিও সেটা সাদরে মেনে নিচ্ছেন, এবং তারপরে হচ্ছে কি টিমের পরিবেশটা খুব, ড্রেসিং রুমটা খুব ভালো থাকবে, সেইটা একটা বড় কোয়েশ্চেন মার্ক বলে আমার কাছে মনে হয়। আর আপনি বলতে পারেন যে না, টেস্টের তো আবার জিনিসটা রিভার্স। টেস্টে আমাদের ক্যাপ্টেন যেমন হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্ত এবং ভাইস ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, এবং সেই জায়গাটাতে আপনি বলতে পারেন যে সেই রিভার্স রোলটা তো থাকে। আমার কাছে বরং এই জায়গাটাতে তো গোলমাল হওয়ার চান্সটা বেশি থাকে রে ভাই। আপনি যখন দুইটা ফরম্যাটে, এক ফরম্যাটে একজন ক্যাপ্টেন আর একজন ভাইস ক্যাপ্টেন, অন্য ফরম্যাটে যিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন তিনি ক্যাপ্টেন, যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি
ভাইস ক্যাপ্টেন, এইটা একটা গোলমেলে পরিস্থিতি তৈরি করার জন্য যথেষ্ট না? আপনি বলেন তো দেখি। এবং বাংলাদেশের মতো দলের ক্ষেত্রে আপনার এটাতে মাথায় রাখতে হবে, এই মুশফিকুর রহিমের ১৭তম টেস্ট শুরু হওয়ার আগের দিন যে প্রেস কনফারেন্সে এসেছিলেন আমাদের কোচ ফিল সিমন্স, এবং সিমন্সের কাছে এই প্রশ্নটা একটা করা হয়েছিল যে বাংলাদেশে ৩ ফরম্যাটে ৩ ক্যাপ্টেন, এটাকে তিনি আসলে কিভাবে দেখছেন? এটা সিমন্স অনেকক্ষণ হেসেছেন। হেসেই তিনি উত্তর দিয়েছেন যে, "না, আমার কাছে কোনো অসুবিধা হচ্ছে না।" কিন্তু স্পষ্টতই তিনি বুঝিয়ে দিয়েছেন যে ৩ ফরম্যাটে ৩ ক্যাপ্টেনটা আসলে ঠিক বাংলাদেশের জন্য বোধহয় যথার্থ না। যেই কথা বলে নাজমুল হোসেন শান্ত ইনফ্যাক্ট তার ক্যাপ্টেন্সিটা ছেড়েছিলেন। এখন ৩ ফরম্যাটে ৩ ক্যাপ্টেন, সেইখানটাতে কোচের কথাতেও বোঝা যাচ্ছে, কোচের হাসিতেও বোঝা যাচ্ছে যে এটা আসলে খুব ওয়েল অ্যাকসেপ্টেড না। বাংলাদেশ সেই পথে শুধু হাঁটেনি, এখন ভাইস ক্যাপ্টেন্সির ক্ষেত্রেও সেটা করল। আপনি টি-20-র ক্ষেত্রেও দেখেন, সাইফ হাসানকে আপনি ভাইস ক্যাপ্টেন করলেন। ভাই ২-৩টা সিরিজে আগে এই ছেলেটা ন্যাশনাল টিমেই ছিল না। শুধু ছিল না, তার আগে ৪ বছর ছিল না। এখন ন্যাশনাল টিমে তিনি ঢুকেছেন, ২-৩টা এশিয়া কাপ, তারপরে হচ্ছে গিয়ে আপনার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ, জাস্ট এই ৩টা সিরিজের পরেই আপনি তাকে ভাইস ক্যাপ্টেন্সি রোলে দিয়ে দিলেন। এটা হয়। এটা জাকের আলী অনিকের জায়গা থেকেও কি আমরা শিক্ষা নিতে পারিনি? কেন তাকে এখনই এই জায়গাটাতে দেওয়া হবে, যিনি তার জায়গাটা এখনো সিমেন্ট করতে পারেননি? তার একাদশের জায়গাটা এখনো আপনি এখন বলতে পারেন, ভাই যেই পারফরম্যান্স তারপরে এই কথা, আপনি কিভাবে বলেন? আমি বলি এই কারণেই, কেননা গত ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে জাকের আলী অনিকের পারফরম্যান্সটা দেখেন। সেই পারফরম্যান্স দেখলে তো মনে হবে যে তিনি বাংলাদেশ টিম থেকে তাকে বাদ দেওয়ার কোনো সুযোগই আসলে নাই। আমরা দেখেছি না যে কি কোন প্রেশারের মধ্যে তিনি কিভাবে ব্রেকডাউন করেছেন। সো সাইফ হাসান, যিনি ২-৩টা সিরিজ আগের ৪ বছর জাতীয় দলে ছিলেন না, এই তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের এক ধরনের দ্বিতীয় পথ চলা একটা ভালো শুরু হচ্ছে, সাথে সাথে তাকে আপনি ভাইস ক্যাপ্টেন করে দিলেন। এটা আসলে হলো? হ্যাঁ, আপনি যখন ভাইস ক্যাপ্টেন করছেন, এবং আপনার মনে রাখতে হবে ৩টা ফরম্যাটের মধ্যে টি-20 ফরম্যাটেরই কিন্তু ক্যাপ্টেন্সির মেয়াদটা শেষ হবে সবচেয়ে আগে, আগামী ফেব্রুয়ারি মার্চে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হচ্ছে। সো আমরা লিটন দাসকে তখন পর্যন্ত ক্যাপ্টেন ধরছি। আমরা কি ধরছি যে কোনো কারণে ওই ওয়ার্ল্ড কাপ যদি বাংলাদেশের জন্য প্রত্যাশিত না যায়, সেক্ষেত্রে আমরা সাইফ হাসানের উপরে ক্যাপ্টেন্সিটা দিব? মানে এটা তো হচ্ছে কি ২ মাস ৩ মাস পরের ঘটনা রে ভাই। সো সেই হিসেবে সাইফকে এই ভাইস ক্যাপ্টেন্সি দেওয়াটাও আমি কোনো লজিকের মধ্যে আমার মানে পড়ছে না। আমার কাছে মনে হচ্ছে না যে এইটা আসলে ঠিক কোনভাবে, কোন হিসেবে, কোন জায়গাটা থেকে আসলে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি বলছিলাম যে অনেক অদ্ভুত এবং উদ্ভট ডিসিশন এই ক্যাপ্টেন্সির ক্ষেত্রে নেয়। আমাদের ড্রেসিং রুমটা আসলে অনেকগুলা ভাগ ওই জায়গাটাতে তৈরি হওয়ার আশঙ্কার জায়গাটা থাকে। ইনফ্যাক্ট ৩ ফরম্যাটে ৩ ক্যাপ্টেন হওয়ার কারণে এখন যখন ৩ ফরম্যাটে ৩ ভাইস ক্যাপ্টেনও হচ্ছে, সে অনেক বেশি থাকবে, এবং সেই জায়গাটাতে স্পেশালি আমার কাছে মনে হয় যে ওই ওয়ানডে ফরম্যাটে ইমিডিয়েট ফার্স্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ভাইস ক্যাপ্টেন্সি রোলটা ওই জায়গাটাতে কিভাবে প্লে করেন, আবার টেস্ট এবং ওয়ানডেতে ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন্সি রোলটার ওলট পালট শান্ত এবং মিরাজের মধ্যে সেইটা কিভাবে হয়, এবং টি-20 ফরম্যাটে আসলে সাইফ হাসানকে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়াটা টু আর্লি আমার কাছে মনে হয়। সবকিছু মিলিয়ে ভাইস ক্যাপ্টেন অ্যাপয়েন্ট করার সিদ্ধান্তটা আমার কাছে খুবই লজিক্যাল এবং খুবই দুর্দান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মনে হয়েছে। কিন্তু যাদেরকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সেই জায়গাগুলোতে অনেক অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন আমার কাছে অন্ততপক্ষে থেকে যাচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে সময় যত এগোবে সেই প্রশ্নগুলো আমাদের সবার সামনেই স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকবে।